রেশিও অ্যানালিসিস। আজকের আজকের তোমাদের ক্লাস থাকছে রেশিও অ্যানালিসিসের উপর। এই রেশিও অ্যানালিসিস হচ্ছে তোমাদের এইচএস লেভেল বা গ্র্যাজুয়েশন লেভেল বা বলতে পারো এমবিএ বিবিএ বা যারা সিএ আইসিএমএ যারা করছে তাদের কাছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার এই রেশিও অ্যানালিসিসে আমরা এর যদি হুবহু বাংলা মানে বলি তাহলে কি অনুপাত বিশ্লেষণ। এই অনুপাত বিশ্লেষণ আমরা করি কি, কোনো একটা কোম্পানি, ধরো কোনো একটা কোম্পানি বা কোনো একটা কনসার্ন, সে যখন তার অ্যানুয়াল অ্যাকাউন্ট সাবমিট করে, অ্যানুয়াল অ্যাকাউন্ট সাবমিট করার পর ওই অ্যাকাউন্টসটা দেখে অনেকেরই কিন্তু মাথার মধ্যে সমস্ত কিছু মানে ওই পিকচারটা ক্লিয়ার হয় না। ওই কোম্পানির আর্থিক অবস্থা, ওই কোম্পানির প্রফিটেবিলিটি, ওই কোম্পানির তার ঋণ পরিশোধ করার ক্ষমতা, এইসব সম্পর্কে সমস্ত কিছু পিকচারটা কিন্তু ক্লিয়ার হয় না। এই পিকচারটা ক্লিয়ার করার জন্য, এই ছবিটা ক্লিয়ার করার জন্য আমাদের কি করতে হয়, তাদের বিভিন্ন ওই যে আমরা ফাইনাল অ্যাকাউন্টস একটা কমপ্লিট করি, ফাইনাল অ্যাকাউন্টস কমপ্লিট করার পর তাদের প্রফিটেবিলিটি কতটা সেটা আমরা বের করি, যে এদের প্রফিটেবিলিটি কি আছে। ধরো আপনি সাদামাটাভাবে যে কোম্পানিতে ইনভেস্ট করেছে কেউ 1,00,000 টাকা, সে প্রফিট করছে হয়তো অ্যানুয়াল প্রফিট করেছে 30,000, ইনভেস্ট করেছে 1,00,000 টাকা, 30,000 প্রফিট করেছে, সেখানে 30% প্রফিট করছে। ঠিক দেখা যাচ্ছে সাইমালটেনিয়াসলি যে 100 কোটি টাকা ইনভেস্ট করেছে সে দেখা যাচ্ছে সেখানে 10% প্রফিট করছে, প্রফিট করে একটা প্রফিট আসছে তার। তাহলে এই যে পার্সেন্টেজ অফ প্রফিট, এই পার্সেন্টেজ অফ প্রফিটটা দেখতে পেলে তবে তো আমরা বুঝতে পারবো যে ওই কোম্পানির প্রফিটেবিলিটি কতটা। তারপরে ধরো কোনো একটা কোম্পানি সে যে টাকা ইনভেস্ট করেছে, সে ওন ক্যাপিটাল তার মধ্যে কিছুটা নামিয়েছে, কিছুটা মার্কেট থেকে লোন ক্যাপিটাল নিয়ে কারবার করছে, তাহলে তার সেই লোন পরিশোধ করার ক্ষমতা কতটা, এই সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারবো এই রেশিও অ্যানালিসিস করে। তার মুনাফাযোগ্যতা, দ্যাট ইজ প্রফিটেবিলিটি, সেটাও আমরা জানতে পারবো। তার সাথে সাথে তার ডেপ্ট রিকভার করার ক্যাপাসিটি কতটা সেটাও জানতে পারবো। তারপরে ধরো ওই কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা কি আছে, এই রেশিও থেকে কিন্তু আমরা একটা তার উপর আগে থেকেই একটা আন্দাজ করতে পারি। তাহলে এই সমস্ত কারণে আমাদের রেশিও অ্যানালিসিস করা কিন্তু একান্তভাবেই জরুরি। যে কোনো কোম্পানির তুমি যখন দেখবে একটা প্রজেক্ট করবে, প্রজেক্ট তৈরি করলে একটা বড় মতো লোনের জন্য প্রজেক্ট তৈরি করছে, সেখানে দেখবে ব্যাংকের অথরিটি তোমাকে বলছে কিন্তু বিভিন্ন রেশিও করে করে দেখাতে, রেশিও করে করে দেখিয়ে তার সমস্ত কিছু প্রফিটেবিলিটি কি আছে, হ্যাঁ, সেখান থেকে তার ঋণ পরিশোধ করার ক্ষমতা কি আছে, সমস্ত কিছু তার রেশিওর সাহায্যে দেখাতে বলছে। এই রেশিওর সাহায্যে দেখালে কি হয়, আমরা সেখান থেকে কিন্তু একটা ক্লিয়ার ছবি, মানে ওই আমরা যে ব্যালেন্স শিটটা পাই, ব্যালেন্স শিটে অসংখ্য আইটেম থাকে, সেখান থেকে দেখে কিন্তু তার প্রফিটেবিলিটি বা তার লোন পরিশোধ করার ক্ষমতা, এই সমস্ত সম্পর্কে একটা সঠিক ধারণা করা সবার পক্ষে সম্ভব হয় না। কিন্তু ধরো ব্যাংকের একজন ম্যানেজার যে বসে আছে, সে তো কমার্সের ছেলে নাও হতে পারে, তার তো ব্যালেন্স শিটের উপর সমস্ত রকম আইডিয়া নাও থাকতে পারে, কিন্তু ব্যাংকের যে শিডিউল এসেছে, সেই ধরো হেড অফিস থেকে যে শিডিউল করে পাঠিয়ে দিয়েছে, সেখানে বলে দিয়েছে আপনি দেখে নেবেন তার প্রফিটের পার্সেন্টেজ যেন এতটা হয়, তার ক্লোজিং স্টকের পরিমাণ যেন কস্ট অফ গুড সোল্ডের এত পার্সেন্ট হয়, হ্যাঁ, এরকম একটা করে করে পাঠিয়ে দিয়েছে। তা করে করে পাঠিয়ে দিয়েছে, সে তো সেইগুলো দেখবে, সেইগুলো দেখে সে বোঝে। কিন্তু সেইগুলো কিন্তু আমাদের যে আমরা ফাইনাল অ্যাকাউন্টস করি, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করি, তার মধ্যে থেকে বের করা যায়, কিন্তু তার পক্ষে তো বের করা সম্ভব নয়। সেখানে হেড অফিস থেকে যে শিডিউল করে দিয়েছে সেই শিডিউল অনুযায়ী সে দেখে দেখে যাবে, তাহলে সেইটা করে কিন্তু তার সামনে আমাদের পেশ করতে হয়। তো সেই কারণেই রেশিওটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এই রেশিওর সাহায্যে কিন্তু অতি শর্টকাটে আমরা কিন্তু আমাদের ক্ষমতা সম্পর্কে, কোম্পানির ক্ষমতা সম্পর্কে, আমাদের প্রতিষ্ঠানের ক্ষমতা সম্পর্কে আমরা আমাদের সামনের জনকে খুব সহজে বোঝাতে পারি। তাহলে সেই জন্যই আমাদের রেশিওটা করতে হবে, রেশিওটা শিখতে হবে। সেই জন্যই আমাদের সিলেবাসের মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা অবশ্যই শিখতে হবে, একটা কমার্সের ছেলেকে তো অবশ্যই শিখতে হবে। রেশিও অ্যানালিসিস ছাড়া এই যে আমাদের অ্যানালিসিসের মধ্যে যেগুলো আছে, রেশিও অ্যানালিসিস আছে, ক্যাশ ফ্লো আছে, ফান্ড ফ্লো আছে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট আছে, কম্পারেটিভ ব্যালেন্স শিট আছে, এই সমস্তগুলো, এই অ্যানালিসিসগুলো অবশ্যই শিখতে হবে। আর এই অ্যানালিসিসগুলো দেখবে পরবর্তী সময়ে তোমরা যখন ওয়ার্কিং লাইফে আসবে, সেখানে দেখবে নানাভাবে কাজে লাগছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা তো শিখতেই হয়। হ্যাঁ, অনেক ছেলে দেখবে অ্যাভয়েড করে ওটাকে চলে যায়, হয়তো তাকে অ্যাভয়েড করানো হয়, তার টিচার বলে তোরা পারবি না এসব, টিচার তাকে আগে থেকেই মাথায় ঢুকিয়ে দিচ্ছে তোরা পারবি না। কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আমার স্টুডেন্টরা, বিশেষ করে বলছি, দেখা যায় সে দুর্বল কিছু স্টুডেন্ট থাকে, তাদের বোঝানো একটু শক্ত হয়ে যায়, কিন্তু দেখেছি লাস্ট যখন তাকে কন্টিনিউ করিয়ে করিয়ে যাই,
দেখা যাচ্ছে ওইটার উপর বেশি সময় দিই, হয়তো 10টা 12টা ক্লাস দিই, দিতে দিতে শেষ ক্লাস পর্যন্ত দেখা যায় সে ক্যাশ ফ্লো শিখে গেছে। শিখে যাবে যদি একটু সময় দেয়, শিখে যাবে, কিন্তু সেখানে টাফ কিছু নেই। একটা এইচএস লেভেলের যে ক্যাশ ফ্লো সেটা তো কোনো ব্যাপার না, এইচএস লেভেলের যে রেশিও অ্যানালিসিস সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু যখন গ্র্যাজুয়েশন লেভেলের যে সমস্তগুলো আছে সেটা হয়তো একটু টাফ লাগে ছেলেদের পক্ষে, কিন্তু সেইটা কমপ্লিট করা কিন্তু অতটা টাফ না যতটা আমরা ভাবি। তা সেই জন্য আমাদের করতে হয় কি, এতে যদি একটু মনোযোগ দিয়ে একটু বেশি সময় দিই অবশ্যই তোমরা পারবে, কোনো রকম ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। আমার সঙ্গে থাকো, আমি রেশিও ক্যাশ ফ্লো এইগুলো শেখানোর দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। আমি তোমাদের এই আমার ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের এইগুলোকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আজকে রেশিওর প্রথমে বলে দিই, রেশিও প্রথমে করতে গেলে তোমাদের কিছু কিছু, যেরকম আমরা রান্না করতে গেলে আমাদের কি করতে হয়, আগে আনাজগুলোকে কেটে নিতে হয়, সবজিগুলোকে কেটে নিতে হয়। তা সবজিগুলো কেটে নিয়ে তারপরে কিন্তু উনুনে চাপাই, রান্নায় চাপাই, মানে কড়ার মধ্যে চাপাই। তা সেই সবজি কাটাটা আগে করে নিতে হবে। আমাদের যে ফাইনাল অ্যাকাউন্টস থাকে, এই ফাইনাল অ্যাকাউন্টসের মধ্যে আমরা যেগুলো পাই, একটা যদি ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয় সেখানে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিয়েশনও থাকতে পারে, তার সাথে ব্যালেন্স শিট থাকে। তা আমরা কি করব, এই ব্যালেন্স শিটটাকে আগে একটু, ব্যালেন্স শিটের মধ্যে থেকে কিছু কিছু আইটেম আছে যেই আইটেমগুলো আমরা একটু বের করে দেখাবো, যে ব্যালেন্স শিটের মধ্যে আইটেমগুলো নিয়ে কিছু কিছু জিনিস বের করতে হয়, সেইগুলো রেশিওয় কাজে লাগবে। তারপরে প্রফিট অ্যান্ড লসের সেইখান থেকেও কিছু কিছু আইটেমকে আমরা বের করব, বের করে দেখাবো, তারপরে আসবো রেশিওর ফর্মুলায়। দেখো আমাদের হাতে যে ব্যালেন্স শিট থাকে, তোমরা দেখবে যদি কোম্পানি ব্যালেন্স শিটের দিকে তাকাও, তোমরা কোম্পানি ব্যালেন্স শিটে পেয়েছিলে 1 নম্বর আইটেম পেয়েছিলে কি, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটির মধ্যে পেয়েছিলে শেয়ার হোল্ডার্স ফান্ড, তাতে পেয়েছিলে শেয়ার ক্যাপিটাল আর সারপ্লাস। আমরা সেইখান থেকে যদি স্টার্ট করি, আমরা স্টার্ট করলে এরকম করব, প্রথমে আমাদের যেটা চাই সেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। এবার শেয়ার হোল্ডার্স ফান্ড মানে কি, শেয়ার হোল্ডার্স ফান্ড মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, আর তার সঙ্গে রিজার্ভ সারপ্লাসের যে ব্যালেন্সটা আছে, যেটা সারপ্লাস হিসাবে আমরা দেখতে পাই, দেখবে কোম্পানি ব্যালেন্স শিটে সেই রিজার্ভ সারপ্লাস, সেটাকে প্লাস করব। প্লাস করে যদি আমাদের প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স কিছু থাকে, তাহলে এখানে যদি মাইনাস করা থাকে রিজার্ভ সারপ্লাসে কোনো ব্যাপার না, আর যদি মাইনাস করা না থাকে তাহলে সেটাকে রিজার্ভ সারপ্লাস মানে যোগ করে নিয়ে আমরা কি করব, ওই ডেবিট ব্যালেন্স অফ পিএল অ্যাকাউন্টটা লেস করব। আর যদি কোনো অ্যাসেটসে প্রিলিমিনারি এক্সপেন্সেস থাকে তাহলে সেটাও কিন্তু ভুয়ো সম্পত্তি, ডিসকাউন্ট অন শেয়ারও হতে পারে, সেটাও ভুয়ো সম্পত্তি। তাহলে এটাকেও লিখে নিই একটু, ডিসকাউন্ট অন শেয়ার, এসএইচ দিলাম, হ্যাঁ, ডিসকাউন্ট অন শেয়ার যদি থাকে তাহলে সেটাও আমরা লেস করব। লেস করে যেটা পাবো সেটাই হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। ক্লিয়ার? এবার শেয়ার হোল্ডার্স ফান্ড হয়ে যাওয়ার পর তারপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লং টার্ম ডেপ্ট। লং টার্ম ডেপ্ট হচ্ছে ডিবেঞ্চার আর লং টার্ম লোন। লং টার্ম লোন আর ডিবেঞ্চার, এর টোটালটাকে বলি আমরা লং টার্ম ডেপ্ট। এরপরে আমাদের যেটা জানতে হয়, ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড। কোন সমস্ত ফান্ডগুলো ফিক্সড ইন্টারেস্ট বিয়ার করছে, সেই সমস্ত ফান্ডগুলোর মধ্যে যেরকম পড়ে ডিবেঞ্চার আর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। প্রেফারেন্স শেয়ারও দেখবে তোমরা ওখানে লেখা থাকে 10% প্রেফারেন্স শেয়ার। দ্যাট মিনস কি, প্রেফারেন্স শেয়ারদের আমাদের ডিভিডেন্ড দিতে হবে কত, 10%। ডিবেঞ্চারের পাশে লেখা থাকে 10% ডিবেঞ্চার, দ্যাট মিনস ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট পেড করতে হবে কত, 10%। তাহলে এইগুলো ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড, এটাও কাজে লাগবে, এটাও বের করে রাখবে। নেক্সট, নেট ওর্থ। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি দেখবে রেশিও অ্যানালিসিস নেট ওর্থ বারবার আসছে। হয়তো এইচএস লেভেলের স্টুডেন্টদের আসে না, কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে যেখানে পুরো ফাইনাল অ্যাকাউন্টস কমপ্লিট করতে দেয় রেশিও থেকে, তাহলে সেইখানে দেখবে তোমাদের এই নেট ওর্থ কিন্তু একটা ভাইটাল জিনিস। নেট ওর্থকে আমরা 3 ভাবে বের করতে পারি। একটা হচ্ছে ওই শেয়ার হোল্ডার্স ফান্ড আর লং টার্ম ডেপ্ট প্লাস করে দেবো, তাহলে নেট ওর্থ বেরোবে। বা এরকম ভাবেও করতে পারি, নেট ওর্থ সমান হচ্ছে ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট করে নিয়ে তার থেকে লেস কারেন্ট লায়াবিলিটি করবো, করলেও নেট ওর্থ বেরোবে। আর বা নেট ওর্থকে এইভাবেও লিখতে পারি, ফিক্সড অ্যাসেটস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, এটা করলেও আমাদের নেট ওর্থ আসবে। তাহলে এইটুকু করলাম, এই যে চারটে দেখালাম, এটা ছাড়া ব্যালেন্স শিটের এখনো আরো অনেক কিছু আছে যেগুলো দেখাতে হবে। চলো পরের বোর্ডে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের যেগুলো বের করতে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কি, তোমরা দেখবে কারেন্ট অ্যাসেটে যে সমস্ত ব্যালেন্স শিটে তোমরা যারা কোম্পানি ব্যালেন্স শিট প্র্যাকটিস করেছো, সেখানে দেখবে কারেন্ট অ্যাসেটস হেডিং থাকতো, সেখানে প্রথম আইটেম থাকতো কি, ইনভেন্টরিজ, যেটাকে আমরা কি বলি, স্টক। এবার স্টক কিন্তু 3 রকম হতে পারে।
র মেটেরিয়ালের স্টক হতে পারে, ওয়ার্ক ইন প্রোগ্রেসের স্টক হতে পারে, ফিনিশ গুডসের স্টক হতে পারে, আবার মাঝে মাঝে স্টোর কনজিউমারেরও স্টক থাকে। তাহলে সেটা স্টকগুলো আমরা এখানে লিখবো। নেক্সট ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল এটা কোম্পানি ব্যালেন্স শিটের হচ্ছে বলতে পারো এটা একটা আইটেম। আমরা কোম্পানি ব্যালেন্স শিটে আমরা ডেটর্স আর বিল রিসিভেবলকে একসাথে আমরা বলি কি যে হেডিংসে, সেটা হচ্ছে ট্রেড রিসিভেবল হেডিংস। তাহলে সেই ট্রেড রিসিভেবল মানে ডেটর্স আর বিল রিসিভেবল সেটা লিখতে হবে। তারপর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, দ্যাট মিনস ক্যাশ, ব্যাংক, যদি ক্যাশ ইন ট্রানজিট থাকে ওই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে সেইগুলো লিখবো। তাহলে এখানে তোমরা এইচএস লেভেলে যারা করবে তারা কিন্তু এরকম ক্লোজিং স্টক লিখে দিতে পারো, তারা কিন্তু ডেটর্স বিল রিসিভেবল লিখতে পারো, তারা কিন্তু ক্যাশ ব্যাংক লিখতে পারো, ঠিক আছে। কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে যখন করবে তোমরা কিন্তু মানে কোম্পানি ব্যালেন্স শিটের ফরম্যাটে করছো যখন, তখন কিন্তু এইরকম ফর্মে লিখবে, ঠিক আছে। তারপরে প্রিপেড এক্সপেন্সেস, আর যদি কোনো অ্যাক্রুড ইনকাম থাকে সেইগুলো আমরা নেব, নিয়ে যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে কারেন্ট অ্যাসেট। এরপর কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটিতে কি কি পাবো? ট্রেড পেয়েবেল। ট্রেড পেয়েবেল মানে দু রকম আছে এখানে। ট্রেড পেয়েবেলের মধ্যে বিলস পেয়েবেল আর ক্রেডিটর্স। তাহলে এই দুটো মিলিয়ে ট্রেড পেয়েবেল। ব্যাংক ওভারড্রাফট যদি থাকে সেটা নেবে। শর্ট টার্ম কোনো লোন থাকলে বা শর্ট টার্ম বরোয়িংস বলা হয়, শর্ট টার্ম লোন বা শর্ট টার্ম বরোয়িংস থাকলে নেবে সেটা। আর আউটস্ট্যান্ডিং কোনো এক্সপেন্সেস থাকলে নেবে। সেরকম অ্যাডভান্স ইনকাম থাকলেও সেই আদার কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে, সেটাও নিয়ে নেবে, ঠিক আছে। এটা যোগ করলে আমরা পাচ্ছি কারেন্ট লায়াবিলিটি। এরপর এই কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিকে নিয়ে আমাদের বের করতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে। আগে বের করে নিয়েছি সেটা, এবার কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি বসিয়ে দেবো। এরপরে হচ্ছে চলো আমরা ট্রেডিং পিএল কে অ্যানালিসিস করি। ট্রেডিং পিএল কে যদি অ্যানালিসিস করি তাহলে ট্রেডিং পিএল অ্যানালিসিস করার সময় আমরা কি করব? প্রথমে কস্ট অফ গুড সোল্ড বের করবো। আমাদের সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে যেটা পাই সেটাই হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। এরপর অপারেটিং কস্ট বের করতে হয়। অপারেটিং কস্ট হচ্ছে কস্ট অফ গুড সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস যদি কিছু থাকে তাহলে সেটা আমরা প্লাস করব, করে পাবো অপারেটিং কস্ট। আর অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট হচ্ছে সেলস মাইনাস অপারেটিং কস্ট। সেলস থেকে অপারেটিং কস্ট বাদ দিলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। এরপরে আমাদের বের করতে হবে যেটা, সেটা হচ্ছে নেট প্রফিট। আমরা যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাই, নেট প্রফিটটা কিন্তু এখান থেকেও বের করা যায়। এই যে অপারেটিং প্রফিট বেরিয়েছে, এর থেকে আমরা নন অপারেটিং এক্সপেন্সেস যেগুলো আছে সেগুলো বাদ দেবো, আর নন অপারেটিং ইনকামগুলো কি করব? অ্যাড করব। করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট প্রফিট। লিখে দেবো এখানে, চলো নেট প্রফিট। নেট প্রফিট হচ্ছে, আমি ছোট করে লিখছি, হ্যাঁ, অপারেটিং প্রফিট, এতে প্লাস করতে বলছি কি? প্লাস করতে বলছি নন অপারেটিং এক্সপেন্সেস, নন অপারেটিং সরি এক্সপেন্সেস না, নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম যেগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বাই দিকে বসে থাকে, দেখবে ব্যাংক ইন্টারেস্ট, হ্যাঁ, তারপরে মাঝে মাঝে থাকে ব্যাংক ইন্টারেস্ট, ইনকাম ট্যাক্স রিফান্ড, এই সমস্ত থাকে না, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। তাহলে এই সমস্তগুলো তো নন অপারেটিং ইনকাম, এগুলো তো কারবারের ইনকাম নয়, তুমি বাইরে কোথাও টাকা ইনভেস্ট করেছো সেই জন্য ইন্টারেস্ট পেয়েছো, তাহলে সেটাকে কি বলছি? নন অপারেটিং ইনকাম। তো সেই ইনকামগুলো কি করব? প্লাস করব। আর নন অপারেটিং কিছু এক্সপেন্সেস থাকে সেইগুলো লেস করব, লেস করলেই নেট প্রফিট পেয়ে যাব। নন অপারেটিং এক্সপেন্সেস গুলো লেস করব। নন অপারেটিং এক্সপেন্সেস কি? যেগুলো অপারেশনের মধ্যে নয় অথচ সেই এক্সপেন্সেস গুলো দেখিয়েছি ওখানে, সেইগুলোকে বলি নন অপারেটিং এক্সপেন্সেস। লাইক ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন লোন, কোনো প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ করেছো সেটাকেও ওখানে লিখে দিয়েছো, গুডউইল রিটার্ন অফ করেছো সেটাকেও ওখানে লিখে দিয়েছো প্রফিট অ্যান্ড লসে। তা সেই সমস্তগুলো কি করব? ওগুলো তো কারবারের খরচ নয় তো, তাহলে সেই সমস্তগুলো আমরা এই অপারেটিং প্রফিট থেকে ওইগুলো লেস করে দেব। আর আমরা নন অপারেটিং ইনকামগুলো প্লাস করে নেব। মানে অপারেটিং প্রফিট যা বেরিয়েছে দেখো, তার থেকে আরো কিছু খরচা বাদ দিচ্ছি। সেই খরচাগুলো কি? নন অপারেটিং খরচাগুলো তো এখনো বাদ দেওয়া হয়নি অপারেটিং প্রফিট থেকে, সেগুলো বাদ দিয়ে দিলাম। আর নন অপারেটিং কিছু ইনকাম যেগুলো আছে পিএল অ্যাকাউন্টে, যেগুলো দেখবে বাই দিকে বসে, সেই সমস্ত নন অপারেটিং ইনকামগুলো অ্যাড করছি। কিন্তু দেখবে পিএল অ্যাকাউন্টে বাই দিকে মাঝে মাঝে বসে ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট রিসিভ কিন্তু কারবারে, সেটাকে যেন ধরো না নন অপারেটিং। কমিশন রিসিভ, সেও কিন্তু কারবারে। আর এইগুলো ছাড়া বাদ বাকি কিছু কিছু থাকে, বাইরে তুমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছো, সেখান থেকে সুদ পেয়েছো, সেটা কি? নন অপারেটিং।
ইনভেস্ট করেছো কোথাও টাকা, সেখান থেকে ডিভিডেন্ড পেয়েছো বা ইন্টারেস্ট পেয়েছো, সেটা নন অপারেটিং। ডিভিডেন্ড রিসিভও দেখবে বাই দিকে থাকে মাঝে মাঝেই, ইনকাম ট্যাক্স রিফান্ড থাকে বাই দিকে মাঝে মাঝে। তাহলে ওই সমস্তগুলো নন অপারেটিং ইনকাম অ্যাড করে নেব, আর নন অপারেটিং এক্সপেন্সেস গুলো লেস করে নেবো, করলেই পাবো নেট প্রফিট। ঠিক আছে, এই মোটামুটি এই ক্যালকুলেশনটা, মানে এই সমস্ত আইটেমগুলো, এই সমস্ত হেডিংস গুলো তোমার লাগবে। এবার এত কিছু কিন্তু তোমার অঙ্কের মধ্যে একসাথে থাকবে না, তোমাকে যে যেগুলো করতে বলবে, 3-4টে রেশিও যদি বের করতে বলে, তাহলে যে যে রেশিওটা করতে বলবে তার জন্য তুমি যেটুকু প্রয়োজন সেটুকু ওয়ার্কিং করবে। ঠিক আছে, সেখানে কিন্তু এই এতটা ওয়ার্কিং করতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অঙ্কের মধ্যে এত কিছু থাকে না, এত কিছু আসবে না, যেটুকু তোমার প্রয়োজন হবে সেটুকু বের করবে। আমি কিন্তু ফর্মুলা দেওয়ার সময় কি করলাম, সবটাই দিলাম। তার কারণ সবটা না জেনে থাকলে তুমি তাহলে অঙ্কের সময় যদি একটা অড কিছু পেয়ে যাও, সেখানে তুমি চুপ করে বসে থাকবে। সেটা যাতে না হয় আমি প্রায় সবটাকে কভার করার চেষ্টা করলাম। ঠিক আছে, আচ্ছা, আজকের এই মোটামুটি ক্লাসে তোমাদের সমস্ত এই অ্যানালিসিস করে দেখালাম ব্যালেন্স শিটকে, এবং তার সঙ্গে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে আমরা অ্যানালিসিস করে দেখালাম। এবার এর পরের ক্লাসে আমি কি করব, এই যে সমস্ত আমরা আইটেমগুলো, হেডসগুলো আমরা বের করলাম, এই হেডসগুলো থেকে রেশিও কি হয়, হ্যাঁ, রেশিও সমস্ত ফর্মুলাগুলো পরের ক্লাসে আলোচনা করব। পরের ক্লাসে আমরা রেশিওগুলো আলোচনা করব, সমস্ত রেশিও, কারণ রেশিওর সংখ্যাটা অনেকটা বেশি। ধরো একসঙ্গেই প্রায় 40-50টা ফর্মুলা এসে যাবে, তাহলে ফর্মুলা এসে গেলে সেখানে দেখা যাবে আমার ক্লাসটা প্রচন্ড লেন্দি হয়ে যাবে। তাই আজকের ক্লাস এখানে শেষ করছি, পরের ক্লাসে আমি আসছি রেশিও সমস্ত ফর্মুলা নিয়ে। পরের ক্লাসে অবশ্যই তোমাদের সঙ্গে পাবো আশা করছি। আজকের মতো এইটুকুই, টাটা।